হবে। আর আজকে যারা রয়েছে তাদেরকে আমার সুপ্রভাত জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা বন্ধুকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিশেষ দিনের জন্য। বিশেষ করে ফারুক ভাইয়ের কথা মনে পড়ছে, হাজার ভাইয়ের কথা মনে পড়ছে, আরো অনেকের কথা মনে পড়ছে। তো যেটা বলবো যে রক্তক্ষয়ী সংগ্রাম বাংলাদেশে হয়ে গেছে বা আমাদের এখানেও যেসব হয়ে গেছে বা হচ্ছে, এই হানাহানি সত্যি আর ভাল লাগছে না। মধ্যে হানাহানি যেন আর না হয়, সবাই জানি আমরা শান্তিতে থাকতে পারি। শান্তি করো বরিশানো নাচ ও চিত্ত মাসে সুখে দুঃখে সহজ কাজে নির্জয় জনসমাজে, এটা যেন বলতে পারি। আর একটা গানের কথা বলবো, আমি যদি সম্ভব হয় দিদির পক্ষে শুনো, একটি মুজিবরের, সেখানে মুজিবরকে ভীষণ মনে পড়ছে বঙ্গবন্ধুকে। আর দাদার কাছে একটা প্রীতির কথা বলবো কাজী নজরুলের, বন্ধুগণ তোমরা আমাকে আজকে যে সৌগাত দিতে এসছো, আমি মাথায় তুলে রেখেছি যে কবিতাটা ছিল, তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল করি সারাদিন মান কারো জ্ঞান ভাঙিব না, নিশ্চয় নিশ্চয় আপনার মনে পরিবর্তন থেকে নিশ্চয়। এই কবিতার লাইনটা আজকে ভীষণ আমার মনে পড়লো, তোমার সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই দেবযানীদি, আপনাকে অনেক শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনার অনুরোধটা আমি গ্রহণ করলাম, চেষ্টা করব যে গানটা শোনানোর জন্য। আচ্ছা, আর একটা ফোন নিয়ে নি। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি মোহাম্মদ আলী বলছিলাম। সুপ্রভাত, আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আলী বলছিলাম। বলুন পরশুরাম থেকে। বলুন। বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমরা ছোটকালে দেখছি ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু একসাথে পড়ালেখা করতে শুনছি। হ্যাঁ, আমরা আমাদের এলাকাতে আমরা আগে ইন্ডিয়াতে যেতাম বেড়াইতে। হ্যাঁ, ছোটকালে আর কি। কিন্তু এখান থেকে কার কাটা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদী সাহেবকে বলি কেন এই কার কাটা দিয়েছেন। আমরা তো আগে ছোট থাকতে ভারতে যেতাম। উনি ভেতরে টেলিভিশনটা অন রেখেছেন, যে কারণে সিগন্যালটার প্রবলেম হচ্ছে। ওনার কথা শুনছি, আমরা ভেতরে ফিডব্যাক পাচ্ছি। মানে এটা আবারও একবার করে মনে করিয়ে দিই, যখন ফোন করবেন প্লিজ টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন। বা অনেক সময় হয় না, বাড়িতে হয়তো বাকিরা দেখছেন, বন্ধ করা গেল না, আপনারা একটু ফোনটা নিয়ে একটু দূরে চলে আসুন, নইলে এত ফিডব্যাক হতে থাকে, কথা বলা যায় না বা শোনাও যায় না, লাইনটা কেটে যায়। দিদি, চলে আসবো আপনার কাছে। আজকে বিলাত ভাই আছেন বলে আপনি সমস্ত কথার দায়িত্ব ওনাকে দিয়ে দিয়েছেন। বিলাত ভাই আসলে খুব ভরসার জায়গা তো। আপনাকে মাইকে কথা বলতে হবে না, এমনি কথা বলুন। ঠিক আছে। সেটা হচ্ছে যে এমন একটা বিশেষ দিন। আর দেখুন, একটু আগে যে ফোনটা এলো, সেই দেবযানীদির ফোনের কথা পরিপ্রেক্ষিতে একটা কথা হঠাৎ মনে হয়ে গেল। একটা সময় ছিল তখন ভারতবর্ষই ছিল, পরে তো বাংলাদেশ পাকিস্তান, ভারতবর্ষের প্রতিটা ঘরে ঘরে মায়েরা সন্তানদের লড়াইতে পাঠাতেন। সেই লড়াইটা ছিল গর্বের লড়াই, আনন্দের লড়াই। সেই রক্তক্ষয়ী সংগ্রাম ছিল আনন্দের সংগ্রাম। আজ কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম আমরা কেউ চাইছি না, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কিন্তু সেই কথাটা যে আজকের দিনটুকুনির জন্য যদি তার থেকে একটু সরেও আসি, যদি আজকের বিশেষ এই দিনটার অনুভূতিটুকুনি আপনার কাছ থেকে একটু শুনি। আজকের আসলে আমি বলবো যে মানে দেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ, তখন আমার জন্ম হয়নি, আমার জন্ম তারও পরে হয়েছে। তো আপনার গত ফেব্রুয়ারি 13 সালের যে গণজাগরণ মঞ্চটা হলো বাংলাদেশের, এই রাজাকারদের আন্দোলন নিয়ে তাদের ফাঁসির দাবিতে, তো প্রথম দিন যেদিন আমি ওই গণজাগরণ মঞ্চের জায়গাটা মাটিতে বসে হারমোনিয়ামটা ধরলাম, সেদিনই কিন্তু আমার মনে হলো যে মানে বাংলাদেশ কি, এবং যে লাখো লাখো মানে শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা যে অর্জন করলাম, ওই আমার বসাটাকে মনে হলো যে এটাই হচ্ছে আমার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই আমি বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এবং আপনি দেখবেন যে পৃথিবীতে সব দেশ কিন্তু এই স্বাধীনতা সংগ্রামী নেই, আমরাই একমাত্র গৌরবের সাথে লড়াই করে সংগ্রাম করে আমাদের দেশের স্বাধীনতা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা এরপর একটা গান শুনবো। এরপরে যে গানটি করছি সেটা হচ্ছে যে মানে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা
মানে তাদের যে বর্বরিত অত্যাচার, সেই অত্যাচারের যে ধারণ বা ধরন প্রকৃতি, তার উপরেই মকসুদ আলী শাহী খানের লেখা একটি গান করছি। নিশ্চয়ই বাংলাদেশকে। তার আগে আপনার কাছে আসবো, প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে শুনে নেব। প্রেক্ষাপট হচ্ছে এই যে আজকে 26শে মার্চ, কালকে রাতের যে বারবার ঘুরে ফিরেই সেই 25শে মার্চের ভয়াল রাতের কথা আসে। আর তার সঙ্গে আরেকটি ব্যাপার, এত বছর পরে এই যে অবলীলায় যে গণহত্যা চালানো হয়েছে 9 মাস ধরে, যে মুক্তিযুদ্ধ চলেছিল, সেখানে সাধারণ মানুষকে যেভাবে যেখানে যাকে পেয়েছে গুলি করে মেরেছে। রাস্তাঘাটে আমি দেখেছি, আমি নিজে ক্লাস 6-এ পড়তাম, আমি নিজে দেখেছি যে কিভাবে পথে প্রান্তরে কুকুর শিয়াল টানাটানি করছে মানুষের লাশ নিয়ে, এখানে হাড় ওখানে পা, এখানে নদী দিয়ে যাচ্ছি, নদীতে ঢোল হয়ে আছে ফুলে ফুলে মানুষের দেহ। এ বর্ণনা করা যাবে না, যে দেখেনি সে বুঝতে পারবে না কি ভয়াকৃত্য। যাই হোক, আজ এত বছর পরে সেই দিনের স্বীকৃতি আমরা দাবি করেছি এবং আমরা সেটাকে স্থায়িত্ব দান করেছি। গণহত্যা দিবস হচ্ছে 25শে মার্চ। আমাদের সংসদেও এবার মাননীয় প্রধানমন্ত্রী সেটা পাশ করিয়েছেন, আমাদের সরকার। সেই রাতের চিত্র নিয়ে আমি কিছু বলতে চাই। আমার 25শে মার্চ রাত, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম, কি ব্যাপার? 2-3 রকমের শব্দ, ভারী বোমার বোম বোম আওয়াজ, মেশিন গানের ঠাঠা ঠাঠা আওয়াজ, চি করে আরেকটা শব্দ। আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে, তার আলোয় ঘরের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সেই সঙ্গে বহু কণ্ঠের আর্তনাদ, চিৎকার। আগুনের ফুলকির মতো কি যেন এদিক পানে উড়ে আসছে। হ্যাঁ, 25শে মার্চের ভয়াল রাতের ছবি ছিল এই রকম। সন্ত্রস্ত দেশবাসী আতঙ্ক আর অস্থিরতার ভেতর কাটালো গোটা রাত। আগুন আর রক্তস্রোতের ফিনকি ছুটল যত্রতত্র। হ্যালো, ইত্তেফাক, ইয়াহিয়া খান নাকি চলে গেছে? আপনাদের কাছে কোনো লেটেস্ট ইনফরমেশন আছে? আচ্ছা ভাই, কি খবর? টকটা কি ফেল করেছে? জানেন কিছু? হ্যালো, কে বলছেন ভাই? আপনি কি জানেন আর্মি অ্যাডভান্স করেছে? ইত্তেফাক, এদিকে প্রচুর গোলাগুলি হচ্ছে, রাস্তায় নাকি ট্যাঙ্ক নামবে, খবর পেয়েছেন কিছু? ইত্তেফাক অফিস, শেখ সাহেবের খবর কি? ইয়াহিয়া ভুট্টো নাকি তাকে অ্যারেস্ট করবে বলেছে। ভাই সাহেব, বেশি কথা বলার দরকার নেই, শুধু বলুন খবর ভালো না খারাপ। এমনি ভাবে অসংখ্য টেলিফোন পত্রিকা অফিসে এক সময় ভোর হয়, ভয়াল রাত স্পষ্ট হয়ে ওঠে। শহরের পথে পথে পাকার্মির লরি, ট্যাঙ্ক ভয়ার্ত করে তোলে জনজীবন। তীব্র ঘৃণা ও অপমানে হাতে তুলে নেয় অস্ত্র এই বাঙালি। স্বদেশের প্রতি ভালোবাসা ও মর্যাদায় জীবন বিপন্ন করেও এগিয়ে যায় যুদ্ধে। 30 লাখ হত্যা, 3.5 লাখ ধর্ষণ, 50,000 অগ্নিসংযোগ এবং লুট অগণিত। ওর হিসাব তোমরা পাবে না, কালি ফুরিয়ে যাবে। এই বাংলায় যেখানেই রাখো তোমার পদযুগল, সেখানেই শহীদের রক্ত। কান পাতো, মানুষের আহাজারি এখনো শোনা যায় বায়ুর কম্পনে। শ্বাস নাও, রক্তের সোঁদা গন্ধ এখনো মিশে আছে এই বায়ুতে। হে নব্য তরুণ, চেয়ে দেখো, পেছনে তোমার অগণিত লাশ। নদীর জলে ঢোল হয়ে আছে ফুলে, শকুনি ছিঁড়ে ছিঁড়ে খায়, পথে প্রান্তরে কুকুর শিয়াল করে টানাটানি। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে? এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে? এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। শ্যামল ধরণী সোনালী ফসল ছিল
যে সেদিন ভরা, নদীর ঝড় সাদা বয়ে যেত পুতো অমৃত ধারা। শ্যামল ধরন সোনালি ফসল ছিল যে সেদিন ভরা, নদীর ঝড় সাদা বয়ে যেত পুতো অমৃত ধারা। অগ্নিদাহনে সে সুখ স্বপ্ন দগ্ধ করেছে কে, কে কে কে? এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমায় আসামের মতো জবাব দিতেই হবে। আমরা চেয়েছি ক্ষুধারণ একটি স্নেহনীর, নগদ পাওনা হিসেবে কষিয়াছিল না লোভের ভিড়। আমরা চেয়েছি ক্ষুধারণ একটি স্নেহনীর, নগদ পাওনা হিসেবে করিয়াছিল না লোভের ভিড়। দেশের মাটিতে আমরা ফলাব ফসলের কথা শোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা। দেশের মাটিতে আমরা ফলাব ফসলের কথা শোনা, চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে হায় রে উন্মাদনা। এই বাঙালির বুকের রক্তে রক্ত বহল কে, কে কে কে? এহিয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, কে কে কে? এহিয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে, এহিয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে। স্বাধীনতা সংগ্রামের প্রতিটা মুহূর্তের গল্প মারাত্মক, এত মারাত্মক হয় যে আমাদের দেশের স্বাধীনতা দিবসের যখন, স্বাধীনতা দিবসে না, স্বাধীনতা সংগ্রামের যে গল্প আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি, সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অবধি সেই আত্মত্যাগ, সেই ঝাঁপিয়ে পড়া যুদ্ধে, সব মানে সব মুহূর্তগুলো যেন মানে ভীষণভাবে তরতাজা আমাদের প্রতিটা দেশবাসীর মনে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলতে চাই শোনো, যে এই শোষণ বঞ্চনার ছবি কিন্তু সব দেশে একই রকম ছবি। গোটা পৃথিবীর এই নিপীড়িত মানুষের যে ছবি, যারা নাকি শাসক গোষ্ঠীর যে শাসন ক্ষমতা চালায়, যারা সুশাসক নন তাদের কথা বলছি, সে কিন্তু যদিও সোরাই বলেছেন যে খুব ইমোশনালি বলেছেন যে আমাদের দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, কিন্তু পৃথিবীর অনেক দেশেই অর্জন করতে হয়েছে দেশের স্বাধীনতা। কিন্তু ছবি সেই ভিয়েতনাম হোক, চীন হোক, যে বিভিন্ন দেশই যেভাবে শাসক যে দেশেরই হোক, যখন সে শোষণ করে, সে নিপীড়ন করে, তার তো ছবিটা একই হবে, আর অত্যাচারিত মানুষের ছবি তো একই হবে। সারা মুক্তিকামী মানুষেরও ছবি একই, তাই না? একটু ফোন নিয়ে নি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, স্বপন চক্রবর্তী। সুপ্রভাত দাদা। সুপ্রভাত। এবং আজকে শিল্পীদের যারা এসছেন স্টুডিওতে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং তারা যে উদযাপন উপলক্ষে এসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করে, এটা হচ্ছে যুগান্তকারী ঘটনা। ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সত্যি ঐতিহাসিক ঘটনা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু উপলব্ধি। আমরা মুর্শিদাবাদ যেহেতু বাংলাদেশের একেবারে বর্ডার লাইনে ছিলাম, তৎকালীন সময়ে আমরাও দেখেছি বড় মুসলিম চলচ্চিত্র, পড়াশোনার প্রাণী এবং অত্যাচার যে কি পৌঁছতে পারে তা আমরা প্রত্যক্ষ করেছি। শেষমেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সফলতা, স্বাধীন ভারতের নাগরিকের সাথে শেয়ার করে নেওয়া, এবং বাংলাদেশের যে নাগরিকরা তাদের জীবন প্রাণ উৎসর্গ করে লড়াইয়ে সফল হয়েছেন, তার জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিল্পীরা যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা স্মরণ করছেন সেই সমস্ত শহীদদের এবং মুক্তিযুদ্ধের যারা সৈনিকদের। এবং বিশেষ করে আমি একটা আবৃত্তি করার জন্য শোনাই, এখনো বেশ প্রাসঙ্গিক, এই সংগ্রাম আজও শেষ হয়ে যায়নি, আর এই সংগ্রাম চলছে। সিকান্দার আবু জাফরের একটা কবিতা, আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই। বেশ, আপনি এই সঙ্গে থাকুন দাদা। আপনি সময় পেলে বা আপনার যদি লিস্টে থাকে আপনি নিশ্চয়ই শুনিয়ে দেবেন। একটু সময় পেলাম, দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো, আমি জানি না, আমি তো কোনো সাড়া পাচ্ছি না। এখন পিসিআর থেকে সবাই বলতে পারবেন যে লাইন আছে কি নেই, আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো, নমস্কার। নমস্কার, কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি বিধান পার্ক থেকে। হ্যাঁ কৃষ্ণবাবু, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আজকে বাংলাদেশের স্বাধীন দিবসের স্বাধীনতার পালনে দুজন শিল্পী এসছেন, আমি তাদের সশ্রদ্ধ প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার গান ওনারা আমাদের শোনাচ্ছেন, আমরাও তার অংশীদার। আমার মনে পড়ে, আমার স্মৃতিতে এখনো আছে, 71 সালে যখন আমি কলেজে জাস্ট ঢুকেছি আর কি, প্রবেশ করেছি, তখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে। সেই উন্মাদনা আমাদের এখানে কলকাতায়, আমরা বাংলাদেশকে সাহায্য করার জন্য নানা রকম ভাবে আমাদের একটা গ্রুপ ছিল, যোগাযোগ করতাম। শেক্সপিয়ার সমিতির যে অফিস ছিল, পরবর্তীকালে স্বাধীন হলো, আমরা বাংলাদেশের অনেক কিছু স্বাদ পেলাম, গান বাজনা, আমাদের সংস্কৃতি সব মিলে গেল। এবং নিজে একজন বাংলাদেশের অর্থাৎ ময়মনসিং প্রাক্তন হিসাবে আমি গর্ব করি। যদি আমি থাকি কলকাতায়, বাংলাদেশের নানা অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে প্রায় যাই, আমরা এই দিনটি পালন করি। ময়মনসিংহের প্রাক্তন হিসাবে আমি গর্বিত। আপনারা মুক্তিযুদ্ধের গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। বিশেষ অনুরোধ নেই, শুনতে পাচ্ছি, ভালো লাগছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। আমি মানে ওনার ফোনটা পাওয়ার পর মনে হলো আজকে কিন্তু সত্যি কথা বহু মানুষ রয়েছেন যারা কলকাতা শহরে বা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তারা কিন্তু আজকে মনে প্রাণে এই আনন্দের দিনটিকে স্মরণ করছেন। এবং আমার মনে হয় আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু খুব নস্টালজিক হয়ে পড়ছেন, বিশেষ করে যারা সেই মুহূর্তের সাক্ষী আছেন বা সেই মুহূর্তের স্মৃতি, হয়তো ছোটবেলার স্মৃতি রয়ে গেছে। এই ব্যাপারে আমি একটু বলি না, আমি একটা ফোন নেব। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কি ঠিক আছে? এই ফোনগুলো মানে এক্ষুনি আমাকে সঞ্জয় জানালো, এই পরপর দুটো ফোনই কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল, দুটো ফোন কেটে গেলে বুঝতে পারছি না যে হয়তো লং ডিস্টেন্স করে কোনো সমস্যা হচ্ছে। আগের দিন থেকেই সমস্যাটা হচ্ছিল, বারবার লাইনটা কেটে যাচ্ছিল। আমরা খুব চেষ্টা করছি আপনাদের ফোন নিতে, এবং আজকে তো বিশেষভাবে চেষ্টা করছি, আপনাদের ফোন এলে আমাদের খুব ভালো লাগবে। আপনি আরো কিছু বলতে চাইছেন, কিন্তু আপনাকে বলতে দেওয়া মানে কিন্তু বেশ অনেকখানির সময় দেবো। তার মানে আগে আমাকে একটু ব্রেক নিয়ে নিতেই হবে, চায়ের কাপ আনতে হবে, তারপর আপনার কথায় আসবো। সঙ্গে থাকুন, আসছি এক্ষুনি। ঠিক আছে। ফিরে এলাম বিরতির পর। আজ 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি সকল বাংলাদেশবাসীকে আমাদের পরিবারের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশের দুই শিল্পীকে, এবং তাদেরকে নিয়ে কিন্তু যে সকালটা একসঙ্গে কাটাচ্ছি না, শুধু এটা বলা ভুল, তাদেরকে নিয়ে নয়, আমরা পুরো পরিবারকে নিয়ে সকালটা কাটাচ্ছি। আপনার জন্য একটা অনুরোধ নিয়েই আমি এসেছি আজকে। চন্দ্রমোহন, কই যাও চন্দ্রমোহন, তো সেটা আমি আজকে এই মুহূর্তে বাংলাদেশে আছেন, কিন্তু উনি কলকাতা ছাড়ার আগে আমার কাছে অনুরোধ রেখে গেছেন যেন আমি মনে করে আপনাকে এটা জানাই। আমি চেষ্টা করবো বিশ্বরূপদাকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এটা বলবেন না, তার জন্য এটা বলবেন না যে আমি এটা ফোনে শুনিয়ে দেবো, তাহলে আমাদের শোনা হবে। এই তারাতেই আমি দুবার বোধহয় এটা করিয়েছিলাম। আমার দুর্ভাগ্য, আমার বাড়িতে তারা আসে না, আমি দেখতে পাই না, আমি শুনতেও পাই না। আচ্ছা ঠিক আছে, আমি করবো। ঠিক আছে। আচ্ছা, এবারে আগে গান শুনবো, তারপর কবিতায় আসবো। ঠিক আছে। কেন, গানে শেষ করলে তো একটু জরুরি কথা আছে। তো আপনার তো সারাক্ষণ আমার সাথে জরুরি কথা, এটার জন্য নয়, আসলে অনেক ব্যাপার আছে। বিষয়টা হচ্ছে যে সুবিধা বললেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা, তাই না? আর অনেক দাদারা বললেন যে তাদের তারা খুব নস্টালজিক হয়ে পড়ছেন, যে সেই সময়ের সেই 71-এর যে চিত্রগুলো তাদের মনে পড়ছে। এটা একেবারেই স্বাভাবিক, কারণ শুধুমাত্র আমরা যুদ্ধ করেছি বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা আপামর জনতা করেছে, কিন্তু এই ভারতের যে সহযোগিতা ছিল তার প্রতি কৃতজ্ঞতা আমাদের জানাতেই হবে। এবং এই যে এই ভাইরা বোনরা যারা, তারা যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা ছিল, সেখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে তার কণ্ঠ আজও আমার গেঁথে আছে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নিউজ বলারটা আমিও কিন্তু মানে মনে আছে, মানে আমি হয়তো স্বাধীনতা সংগ্রামের সময় এটা জানি না, কিন্তু পরবর্তীকালে
খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, যেটা আমার কানে এখনো আছে। শ্রদ্ধা জানাই আমি। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময়ের, সেই সময়ের যোদ্ধারা যখন, এটা কিন্তু খুব টাচি ব্যাপার, যোদ্ধারা যখন যুদ্ধ করছে যুদ্ধ ফ্রন্টে, সেই সময় কিছু কিছু মুক্তিযোদ্ধা কিন্তু এই অবস্থার মধ্যে চিঠি লিখেছে তার মাকে, বাবাকে, পরিবারকে, তারই একটি অংশ চিঠি। ঠিক আছে, যাই করুন আপনাকে আগে রাজু দেবেন না উনি। আমরা দুজন এসছি কিন্তু উদিচি থেকে, যে উদিচি শিল্পী গোষ্ঠীর আমরা যে একসঙ্গে কাজ করি, তো আমার এটার সাথে ওর একটা লিঙ্ক আছে। আপনি সেই প্রতিষ্ঠানে বোধহয় কোনো সভাপতি মন্ডলীর সদস্য, ভাইস প্রেসিডেন্ট। উনি পারবেন আপনাকে চটাতে? আপনি বলুন। উনি সম্পাদক, সঙ্গীত সম্পাদক, উনি টোটাল সঙ্গীত বিভাগ লিড দেন, এবং বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী গোটা বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন, এবং আমাদের 400-র উপরে আমাদের শাখা বিভিন্ন জেলায় একজনে কাজ করে। ঠিক আছে, তা আমি একটু মুক্তিযোদ্ধার চিঠিটা খুব টাচি শোনাতে চাই, এরপরেই কিন্তু ওর একটা গানে খুব সাংঘাতিক আছে। মুক্তিযোদ্ধা বিপ্লব বেচারি শহীদ হয়েছেন, তার আগে লেখা, মাকে লেখা, যুদ্ধফ্রন্ট থেকে। মা, পথ চলতে গিয়ে ক্ষণিকের বিশ্রামস্থল রাস্তার ধারে বাড়ি তোমায় চিঠি লিখতে সাহায্য করছে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমায় লেখার সুযোগ পেলাম। মাগো, আজ মনে পড়ছে বিদায় বেলায় তোমার হাসি মুখ, তোমার কোলের জন্য আমি গর্বিত। শহীদের রক্তরাঙা পথে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে তুমি এগিয়ে দিয়েছ, ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন দেশমাতৃকার ডাককে উপেক্ষা করতে পারেনি, বরং তুমি আমাকে মুক্তিবাহিনীতে যোগদানের জন্য প্রেরণা দিয়েছ, দেশকে ভালোবাসতে শিখিয়েছ। তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ভালোবাসা সম্পদ, সন্তান, স্বামী, আত্মীয়, ঘর বাড়ি সর্বস্ব হারিয়ে শোকে মুহ্যবান হয়নি, বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান। তোমাদের এই অবুঝ শিশুগুলি আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হানছে। ওরা মানুষ হত্যা করে, আমরা পশু হত্যা করছি। ওরা পশু, পশুত্বের কাহিনী শুনবে মা? তবে শোনো, শত্রু কবলিত কোনো এক এলাকায় আমার এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে। ডেকেছিলাম বোনকে, সাড়া দেয়নি। সে মৃত, সম্পূর্ণ বিবস্ত্র দেহে, পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। বাংলার শিশু ছিল তার গর্ভে, কিন্তু তবু পাঞ্জাবি পশুর হায়না কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি। সে মরেছে, কিন্তু একটা পশুকে হত্যা করেছে। গর্বিত, স্তব্ধ, মূঢ় ও কঠিন হয়েছিলাম। আজ অসংখ্য ভাই ও বোনের তাজা রক্তকে সামনে রেখে পথ চলছি আমরা। বাংলাদেশে হানাদার বাহিনীর এমন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে নিজের কাছে আটকে রাখতে পারে না। তাই দেশের জন্য এরা শহীদ হবে, অমর হবে, অথবা গাজী হয়ে তোমাদেরই কোলে ফিরে আসবে। মা, মাগো, আমরা জয়ী হবই। দোয়া করো, জয় বাংলা। এতে তোমারই বিপ্লব। যেমন এই চিঠিটা আমাদের পড়ে শোনালেন কোন একজন মুক্তিযোদ্ধা তার মাকে লিখেছিলেন, ঠিক এই মুহূর্তে কি অদ্ভুত সংযোগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমন একজন মানুষ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তাই না? নমস্কার। নমস্কার, আমি শিলচর থেকে বলছি। আমার বাবা এবং আমি প্রত্যক্ষভাবে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে জড়িয়েছিলাম। আর আমরা ওই দেশ বলবো না, আমরা বলবো বাঙালি, কারণ এটাই আমাদের আভিজাত্য। আমরা তো কেন্দ্র শৈবালে গুলি কমলকাণ্ডনে করিনি। কাজেই আপনাদের আমি একটি বিশেষ অনুরোধ জানাচ্ছি, কারারই লৌহ কপাট ভেঙে দে করে লোপাট। দাদা, আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে। আজকে আপনি যখন আমাদের সঙ্গে ফোনে এসেছেন, একটু সেই সময়কার আপনাদের কিরকম বেশ পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াইটা ছিল, একদম প্রত্যক্ষভাবে যখন আপনি লড়াইটা ছিলেন, সেটা একটু শুনতে চাইছি। আমরা তখন করিমগঞ্জে বাস করতাম। করিমগঞ্জে তখন ব্রিগেডিয়ার ছিলেন রঘুবীর সিং। বাবা আনন্দবাজারের রিপোর্টার ছিলেন। রঘুবীর সিং গিয়ে প্রথম একটা দিল্লি টিলা বলে একটা টিলা আছে, ওইখানে গিয়ে হাউস বোমান ফিট করেন। তারপর
আমরা জকিগঞ্জ গেছি, আমরা বাংলাদেশে গেছি, যাওয়ার পর সেখানে লোকের উন্মাদনা পেয়েছি। আমার পিসি ছিলেন ডাক্তার, একদিন ডাক্তারে এসে 2টোর সময় বললেন যে বৌদি রান্না কিছু আছে, 7টি ছেলে এসছে, 7 দিন খায়নি, এরা সবাই মুক্তিযোদ্ধা, এরা সবাই খেতে এলো। তারপর যখন খাবে একটি ছেলে আসুক বলে হাও হাও করে খেতে ফেললো। মা তখন হিন্দু মুসলমান সংস্কার সমস্ত ফেলে দিয়ে ধীরে ধীরে ওকে মুখে খাইয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আর আমরা তখন বাংলাদেশে গেছিও, আর বাবার তো প্রত্যক্ষ যোগাযোগ ছিল। আমরা রাস্তা দিয়ে দেখতাম প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকরা আসছে, মায়েরা দাদা বটি চটি নিয়ে গিয়ে রামকৃষ্ণ মিশনের আন্ডারে, ইউনিসেফের আন্ডারে তরকারি কুটে সব সবজি দিয়ে একটা খিচুড়ি বানাতেন, আমি দুধ দিতাম। হ্যাঁ, সে আমাদের একটা প্রচন্ড অভিজ্ঞতার দিন গেছে। যেদিন বাংলাদেশের জকিগঞ্জে মর্টার এলো পাকিস্তানি, সেদিন আমাদের কি ভয় আতঙ্ক। এরপর যখন ঘর ঘর শব্দে, আমার মনে পড়ে জিলাম নদীর তীরে ঘর ঘর শব্দে যখন ইন্ডিয়ান সাজোয়া গাড়ি খুশি এলো, তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে অল হেল বললাম। আর বাবা তো, আমি তো মৌলভীবাজারের লোক ছিলাম, সমস্ত সম্পত্তি হারিয়ে এসছি, কাজে এতে আমার কোনো ক্ষোভ নেই। আমরা যে সামান্য, তো আমি তখন খুব ছোট,